জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। ডাকসু নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন একই প্যানেলের সাদিক কায়েম, SM ফরহাদ ও মহিউদ্দিন খান। মঙ্গলবার বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণা হতে পেরিয়ে যায় রাত। বুধবার সকাল 8:15 নাগাদ সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ভিপি পদে সর্বোচ্চ 14,042 ভোট পেয়েছেন সাদিক কায়েম, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। জিএস পদে 10,794 ভোট পেয়েছেন SM ফরহাদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিম পেয়েছেন 5,283 ভোট। এজিএস পদে মহিউদ্দিন পেয়েছেন 11,712 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। ডাকসুর 28টির মধ্যে 25টি পদেই বিপুল জোটে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ফল ঘোষণাকালে চিফ রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। এবারে ডাকসু নির্বাচন মডেল নির্বাচন বলেও দাবি করেন তিনি। জিএস হিসেবে বিজয়ী হওয়া, জিএস হিসেবে নির্বাচিত হওয়া, এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল, আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই, কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। ডাকসু নির্বাচন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে সেখান থেকে ক্যাম্পাস থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আজ তো ক্লাস এবং পরীক্ষা বন্ধ ছিল, সেক্ষেত্রে ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন এবং ডাকসু নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ কি জানাবেন? পুতুল, আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন গতকাল হয়ে গেছে এবং আমরা সেই ফলাফল কিন্তু আজ সকালে হয়েছে এবং সকালের পরবর্তী শিক্ষার্থীরা কিন্তু তাৎক্ষণিকভাবে তারা সিনেট ভবনে সেখানে বিজয় উল্লাস করেছে। যদিও মিছিল বিজয়ীরা করেননি, তবে এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত শুনশান নীরবতা। এখন এই বৃষ্টি স্নাত বিকেলেও আমরা দেখছি বৃষ্টি এখন পড়ছে, বৃষ্টির আগেও কিন্তু আমরা শিক্ষার্থীদের তেমন এখানে উপস্থিতি দেখিনি। নিশ্চয়ই গতকাল যেহেতু প্রার্থীরা, ভোটাররা সবাই এই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল এবং রাত জেগে তারা বহুল প্রতীক্ষিত সেই ফলাফলের অপেক্ষা করেছে এবং সেজন্যই হয়তো আরাম বিশ্রামেই তারা হলগুলোতে রয়েছেন। এবং আজকে যেহেতু ক্লাস পরীক্ষা কিছুই ছিল না, সেক্ষেত্রেও কিন্তু সেটিও কিন্তু একটি কারণ যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের খুব একটা উপস্থিতি নেই। আমি একটু দেখানোর চেষ্টা করব যে বৃষ্টিও পড়ছে এবং আমি যদি দেখানোর চেষ্টা করি ক্যাম্পাস কিন্তু একদম শুনশান নীরবতা এই মুহূর্তে রয়েছে। আমি আরেকটি বিষয় একটু বলতে চাইব যে ইতোমধ্যেই কিন্তু আমরা দেখেছি গতকাল যখন ডাকসু নির্বাচন হলো সেটি নিয়ে বেশ কিছু ছোটোখাটো বিষয় নিয়ে বিতর্ক হলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই ডাকসু নির্বাচনকে, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং যারা ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আমরা দেখেছি যে গত 2019 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে যে ভিপি পদে জিতেছিলেন নুরুল হক নূর, তিনি অভিনন্দন জানিয়েছেন। আমরা দেখেছি আজকে দুপুরের পরে আবু বাকের মজুমদার
যিনি জিএস পদে দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু এই যারা ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আমরা দেখেছি যে সালাউদ্দিন আহমেদ তিনিও বিএনপির নেতা, তিনি অভিনন্দন জানিয়েছেন। এছাড়া যারা ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং খুব শিগগিরই হয়তো এই যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথের দিনক্ষণ কিন্তু খুব শিগগিরই ঠিক করা হবে বলে কিন্তু আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। পুতুল। ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। আমার ভোটটি গেল কই এমন অভিযোগ এনে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেন। একই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন আরেক প্রার্থী রাকিব হোসেন গাজী। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে লড়েছেন তিনি। উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান তারা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সজীব হোসেন অভিযোগ করেন কার্জন হল কেন্দ্রে জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি। নিয়ম মাফিক ভোট দিলেও তার প্রার্থীর ফলাফল দেখা যায় শূন্য ভোট। তার ভোটটি বাতিল হলে তা জানানো ও যৌক্তিক কারণ দর্শানোর দাবি জানান তিনি। রাকিব হোসেন গাজী অভিযোগ করেন নির্বাচন প্রার্থীর স্লিপ বিতরণে মানা হয়নি কোনো নিয়ম। বিভিন্ন প্রার্থীদের প্রতি কমিশন বিভিন্ন আচরণ করেছে। এছাড়া প্রচার প্রচারণে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ডক্টর শহীদুল্লাহর যে কেন্দ্র কার্জন হল সেখানে ভোট দিয়ে যায় এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের ভোট আসছে 0। আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমি যেহেতু নিজে ভোট দিয়েছি, আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি জানি কিভাবে ভোট দেওয়া লাগে। কিছু কিছু কেন্দ্রে ভোটার স্লিপ 100 মিটারের ভিতরেও তারা কোনোভাবেই বিলি করার জন্য সুযোগ দেয়নি। 1 মিটার না, 100 মিটার না, তার বাইরেও যদি ভোটার স্লিপ না দেওয়া যায় তাহলে এটা কি পক্ষপাত দুষ্ট আচরণ নয়? ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন নিয়ে কিছু ত্রুটি সামনে এসেছে। দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হওয়ার কারণে এসব ত্রুটি হতে পারে। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন ছাত্র শিবির নিজেদের নামে ডাকসুতে অংশ নেয়নি, যদিও গণমাধ্যম একে শিবিরের বিজয় বলে প্রচার করছে। রাজনৈতিক দলগুলো গণতন্ত্র ও সহমর্মিতার রাজনীতি চর্চা করতে না পারলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আবারও ফিরে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাবার ঝুঁকি রয়েছে। বিএনপির হারানো স্থান ফিরে পেতে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেন বিপদে মহিলা দলকে বিএনপি ঢাল হিসেবে ব্যবহার করলেও যথাযথ মূল্যায়ন করেননি, কোনো অনুষ্ঠানে বসার জায়গাও দেয় না। মূল্যায়ন না পাওয়ায় দেশে নারী নেতৃত্ব গড়ে উঠছে না বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি। যে কোনোভাবে হোক, যত পরিশ্রম করে হোক, আমাদের সেই জায়গায় আমাদের হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। 33 বছর পর ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অফিসে সাংবাদিকদের এ কথা জানান ডক্টর রশিদুল আলম। বলেন আগামীকালের নির্বাচনের প্রতি ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের অনুপাতে অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, আর প্রতি কেন্দ্রে নিয়োজিত থাকবে একজন করে রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়াও সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রার্থীদের ডোপ টেস্টের বিষয়ে তিনি জানান সন্ধ্যার মধ্যে ডোপ টেস্টের ফলাফল দেওয়া হবে এবং কোড অফ কন্ডাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের আজ রাত 12টার মধ্যে ক্যাম্পাস প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষা
শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ অভিযোগ করেন, গেল 9 তারিখ ডোপ টেস্টের নির্ধারিত সময়সীমা শেষ হলেও আজও অনেকের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নির্বাচনের 2 দিন আগে প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের কথা থাকলেও সেটি মানা হচ্ছে না বলেও অভিযোগ করা হয়। সার্বিক দিক মিলিয়ে আমরা মনে করি প্রশাসনের নিকট যে আজকের দিন সময় রয়েছে, যে দুটি সমস্যার কথা বলা হয়েছে সেই দুটি সমস্যা প্রশাসন চাইলেই আজকে সমস্যা সমাধান করতে পারে এবং আগামীকাল একটি সুন্দর নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন আসলে আমাদেরকে তাদের যে এত দিনের যে অপ্রাপ্তিগুলো রয়েছে, যে ব্যর্থতাগুলো রয়েছে, সেগুলোকে তারা ছাপিয়ে যাবে আগামীকাল সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। রাত পোহালেই জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের চায়ের দোকান থেকে হলপাড়া সবখানে বিরাজ করছে চাপা উত্তেজনা। নির্বাচনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ। ক্যাম্পাসে নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত জানাবেন। পুতুল, আমরা এই শব্দটিকে বলছি চাপা উত্তেজনা, কারণ আসলে জাকসু নির্বাচনের যে আচরণবিধি সেখানে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, কাজেই প্রার্থীদের সঙ্গে ভোটারের যে সমাগম ঘটা, সমাবেশ করা, মিছিল মিটিং করা কিংবা ইভেন কুশল বিনিময় করাটাও সেটা যেমন বাধা নিষেধ আছে। কাজেই শিক্ষার্থীরা চায়ের আড্ডায় নিজেরা আসলে নির্বাচনের কথা বলছেন, তারা যেখানে খোশ গল্প মধ্য হচ্ছেন সেখানেও প্রাধান্য পাচ্ছে জাকসু নির্বাচন, কিন্তু তারা প্রকাশ্যে কোনো সভা সমাবেশ বলি কিংবা সমাগম ঘটা যেটা নির্বাচন কেন্দ্রিক সেটি হচ্ছে না। কাজে এই উত্তেজনাটা চাপা উত্তেজনা এবং আচরণবিধি নিয়ে আসলে পাল্টাপাল্টি সকল প্রার্থীরাই অভিযোগ করছেন। তারা বলছেন যে ডোপ টেস্টের মতো বড় সিদ্ধান্ত, যেটি কিনা রাত পোহালে নির্বাচন, সেই ডোপ টেস্টের ফলাফল এখনও যখন প্রকাশ করা হবে, তাহলে কারো টেস্টে যদি ভুল এসে থাকে সেটি নিয়ে আসলে পুনরায় আবেদন করে তাকে প্রার্থিতা নিয়ে কোনো ঝামেলা তৈরি হবে কিনা তেমন আশঙ্কা তারা প্রকাশ। প্রার্থীদের একটি পক্ষ চাচ্ছেন ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য, সেখানে পুলিশ, র্যাব, বিজিবি কিংবা এই ধরনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেশি রাখার জন্য বলছেন। কোনো প্রার্থী বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি, এখানে আসলে পুলিশের প্রবেশটা খুব বেশি জরুরি ছিল না। তারা এটিও বলছেন যে আসলে পুলিশ যদি আসতেই হয় তারা যাতে করে বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান করেন, কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তখনই যাতে করে জাহাঙ্গীরনগরের এই মাটিতে তারা পদধূলি রাখেন, এর আগে যেন সেটি না করতে পারে। কাজে এই আশঙ্কা পাল্টাপাল্টি আছে। এর পাশাপাশি শুরুর দিন থেকেই যে অভিযোগটি আসছিল যে এখানে 7,000 টাকা খরচ করার একটা লিমিটেশন দেওয়া হয়েছিল একজন প্রার্থী, কিন্তু অনেক প্রার্থী আসলে এই খরচের পরিমাণটি অতিক্রম করে গিয়েছে, তিনি হয়তো বা বেশি খরচ করছেন ভোটারদেরকে তার পক্ষে নেওয়ার জন্য, তাদেরকে পক্ষে কনভিন্স করার জন্য। কাজেই এই বিষয়ে কেন আসলে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেননি সে বিষয়ে আক্ষেপ এবং হতাশা প্রকাশ করেছেন। তবে পুতুল, সব থেকে আশঙ্কাজনক যে আশঙ্কা তারা করছেন যে আসলে যেটি ঘটতে পারে সেটি হলো যে যেহেতু কালকে নির্বাচনের আগেই অনেকেই আশঙ্কাগ্রস্ত বোধ করে নিরাপত্তাহীনতায় ভুগে অনেকেই আসলে হল ছেড়েছেন, ক্যাম্পাস ছেড়েছেন এবং বিশেষ করে নারী হলগুলোতে যারা ছাত্রী আছেন তাদের অর্ধেকেরও সংখ্যায় তারা আসলে কিন্তু হল ছেড়ে তারা বাসায় চলে গিয়েছেন। কাজে আগামীকালকের ভোটে আসলে ভোটারের সংখ্যা একটু কম হবে কিনা, 11,000 হচ্ছে ভোটার, তারা আসলে কতটুকু স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে আসবেন, কতটুকু উৎসব তারা মনের ভিতরে লালন করবেন, সেই সংখ্যাও প্রার্থীরা প্রকাশ করেছেন। তবে তারা বলছেন উৎসবমুখরভাবেই নির্বাচন হলে 33 বছর পরে যে আক্ষেপটা ঘুরছে এটি আসলে প্রতি বছর হলে হয়তো বা আর কোনো আক্ষেপ থাকবে না, আক্ষেপ থাকলেও সেটি কমে আসবে। পুতুল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও খবর জানাতে। আপাতত জাকসু নির্বাচন নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। রাকসুর মনোনয়নপত্র বাছাই শেষে প্রাথমিক পর্যায়ে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আজ। এরই মধ্যে ছাত্র সংগঠনগুলো তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা করেছে। দুপুরে আধিপত্য বিরোধী ঐক্য নামে 18 সদস্যের প্যানেল ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের এক অংশ, যেখানে ভিপি পদে মেহেদী সজীব ও জিএস পদে সালাউদ্দিন আম্বরকে প্রার্থী করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিকেলে প্রার্থীদের প্রাথমিক তালিকা হবে। এরপর 11 সেপ্টেম্বর প্রাথমিক তালিকায় বাদ পড়া প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর 14 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে রাকসু নির্বাচনে বিভিন্ন পদে 479টি মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। এর মধ্যে বিভিন্ন পদে প্রার্থীরা 322টি মনোনয়নপত্র জমা দিয়েছেন, যেখানে ভিপি পদে 20টি, জিএস পদে 15টি ও সিনেট প্রতিনিধি পদে 62টি মনোনয়নপত্র জমা পড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ সংসদীয় আসনে ৪২,৬১৮টি ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। বুধবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ইসি আক্তার সচিব। বর্তমানে ১২,৬১,০০,০০০ ভোটার সংখ্যা বিবেচনা করে ৬৪ জেলাকে 10টি অঞ্চলে ভাগ করার কথা জানান তিনি, যেখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদাভাবে ২,৪৪,০৪৬টি ভোট কক্ষের প্রস্তাব করা হয়েছে। এর উপর দাবি ও আপত্তি গ্রহণের সুযোগ থাকছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১২ অক্টোবর। একই সঙ্গে খসড়া ভোটার কেন্দ্রের সম্ভাব্য তালিকা ২০ অক্টোবরে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের ২৫ দিন পূর্বে ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার বিধান রয়েছে। 10টা অঞ্চলে ৬৪টা জেলায় ৩০০ আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২,৬১,৬১,২০১। আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে ৩,০০০ ভোটারের জন্যে এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪২,৬১৮। পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দা সেল। বুধবার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকারের নম্বর ১২৮। এই লকারে দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল একটি টিম লকারটি জব্দ করে। এনবিআর সূত্রে আরও জানা গেছে, লকারের স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে খোলা হবে লকার। আসলে লকার জব্দ হয় না কি, মানে ধরেন অ্যাকাউন্টে যেভাবে একটা ফিগার দেয়, লকারের ভিতরে কি আছে এটা কেউ দেখার না, এটা ব্যাংকারও দেখতে পারে না। এটা যদি করতে হয় তাহলে ব্যাংক কোম্পানি আইনে সম্ভব না। যেই সংস্থাগুলো ওটা করতে চাচ্ছে, যেমন দুদক করতে চাইলে দুদকের আইনে করতে হবে, অথবা সিআইডি যদি করতে চায় তাহলে ওনাদের আইনে এটাকে করতে হবে। ওই আইনে যদি কাভার না থাকে তাহলে একটা সমাধান হতে পারে, এটা হচ্ছে আদালতের মাধ্যমে আসা। আগামী সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা আজ থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেননি। পরে সোমবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল। সাক্ষীদের সাক্ষ্যতে ইতিমধ্যেই শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ দৃশ্যমান হয়েছে বলে জানান তিনি। বলেন, চলতি মাসের মধ্যেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রাষ্ট্রপক্ষের রয়েছে। এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ২০০৯ থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই ২০২৪ হয়েছে। এ কারণে ওনাদের সাক্ষ্য এবং নাহিদ ইসলাম বিশেষ করে, যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেল ৩টার দিকে সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক। সংস্থাটি জানায়, ঠিকাদার মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ১৫০ কোটি টাকা ভাগ বাটোয়ারা করে অর্থ আত্মসাতের অভিযোগে সিকদার গ্রুপের রন হক সিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এই মামলায় অন্যতম আসামি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। ক্ষমতার অপব্যবহার পূর্বক এবং অপরাধমূলক বিশ্বাস
জনাব মোহাম্মদ মুতাজ্জিরুল ইসলাম মিঠু টেকনোক্রেট কর্তৃক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৫ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাদ পড়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল পালন করছে সর্বদলীয় ঐক্য পরিষদ। অন্যদিকে ফরিদপুরে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী, আর ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুফিজুর রহমান শিপন। রামিম, হরতালে জরুরি সেবাগুলো ঠিকমতো চলছে কিনা জানাবেন। পুতুল, বাগেরহাটের যে 4টি আসন বহলের যে দাবিতে হরতাল চলছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। আজকে কিন্তু তারা 48 ঘন্টার হরতালে ডাক দিয়েছে সর্বদলীয় যে ঐক্য পরিষদ রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একটি মহাসড়কে রয়েছি, বাগেরহাটের যে একটি গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এটি, এবং এই মহাসড়কটি কিন্তু একেবারে আটকে রাখা হয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বেশ বড় একটি যানজট কিন্তু তৈরি হয়েছে এরই মধ্যে। এখান থেকে যে খুলনা থেকে যে ঢাকাগামী যে গাড়িগুলো সেগুলো কিন্তু এই রুট দিয়ে যাতায়াত করে। এর পাশাপাশি খুলনা থেকে বরিশাল, খুলনা থেকে মোংলা সব রুটের যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। তো এই রাস্তাটি বন্ধ থাকার কারণে কিন্তু এখানে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে এই রাস্তাটি দ্রুত খুলে না দিলে কিন্তু ব্যাপক ভোগান্তির সৃষ্টি হতে পারে। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ এবং সমাবেশ করেছে, বিভিন্ন জায়গায় মিছিল করেছে, এবং এই বাগেরহাট জেলার পুরো 9টি উপজেলাতেই কিন্তু একই রকম অবস্থা। এখানকার যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছেন বিভিন্ন রকম, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু বাগেরহাটের যে একটি আসন কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি কিন্তু আসলে একেবারে ঠিক নয়, এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু তারা মানেনি, এবং তারা যেটি বলছেন এই সিদ্ধান্ত থেকে যদি সরে না আসা হয় তাহলে কিন্তু আগামী যে নির্বাচন আসে সেই নির্বাচনে কিন্তু বাগেরহাটের একটি আসনেও নির্বাচন হতে দেবে না, এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং এই 48 ঘন্টা যে হরতাল কর্মসূচি পালন করছে এখানে সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মীরা, এই 48 ঘন্টা পরে কিন্তু যদি তাদের যে দাবি সেটি মানা না হয় তাহলে কিন্তু এই যে হরতাল কর্মসূচি বা এর থেকেও বড় কর্মসূচি কিন্তু তারা দেবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি এই আইনি বিষয় দেখতে কিন্তু 3 সদস্যের একটি আইনি কমিটি করা হয়েছে, এবং এই আইনি কমিটির মাধ্যমে কিন্তু এখানে একটি মামলার প্রস্তুতি এবং আইনি পদ্ধতিতে এগোনোর ব্যাপারেও কিন্তু এখানকার যে সর্বদলীয় ঐক্য পরিষদ রয়েছে তারা কিন্তু এগোচ্ছেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে রাস্তায়। এখানে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়ে চলেছে। বেশ কয়েক ঘন্টা পার হয়েছে হরতালের, এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ শুধুমাত্র এখান থেকে যে ইমার্জেন্সি যে পরিবহনগুলো, বিশেষ করে অ্যাম্বুলেন্স সহ রোগী পরিবহন করা গাড়িগুলো ছাড়া তেমন কোনো গাড়ি কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। এবং এই বাগেরহাট অংশের যে জায়গাগুলো রয়েছে, যে রাস্তাগুলো রয়েছে, প্রত্যেকটি রাস্তা কিন্তু এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে। এর পাশাপাশি এখানে আমরা দেখেছি যে সকাল 6টা থেকেই কিন্তু এই হরতাল শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু চলছে, টানা 48 ঘন্টা চলবে বলে এখানকার সবাই জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে হরতালের সবশেষ খবর। পুতুল, ঢাকা বরিশাল মহাসড়কের অবরোধের খবর জানাতে এই মুহূর্তে ভাঙায় আছেন আমাদের সহকর্মী মুফিজুর রহমান শিপন। চলে যাচ্ছি তার কাছে। শিপন, অবরোধের কারণে যান চলাচল তো বন্ধ আছে, এখনকার পরিস্থিতি কী অবস্থা রয়েছে জানাবেন। হ্যাঁ, আপনি জানেন যে গত 3 দিন যাবত কিন্তু ফরিদপুরের ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের যে প্রবেশদ্বার ভাঙা, এই পুরো এরিয়ায় জুড়ে কিন্তু অবরোধকারীরা 10টি স্থানে তারা কিন্তু অবরোধ করেছে। সকাল থেকেই তারা কিন্তু সড়কে গাছের গুড়ি এবং টায়ার জ্বালিয়ে কিন্তু অবরোধ করছে, এবং সেই অবরোধে কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নিচ্ছে, শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ এবং নারীরাও কিন্তু এই অবরোধ অংশ নিয়েছে। আমরা কথা বলেছিলাম সেই অবরোধকারীদের সঙ্গে, তারা বলেছেন যে ফরিদপুরের 4 নং যেটি আসন রয়েছে সংসদীয় আসন, সেই আসনে ভাঙ্গা, সদরপুর এবং চরবদর্শ নিয়ে গঠিত, এবং এই ভাঙ্গা থেকে 2টি
ইউনিয়ন আলগি এবং হামিদ নামক দুটি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর 2 সংসদীয় আসন সালতানকান্দায় কিন্তু সেটা সংযুক্ত করার প্রতিবাদেই মূলত তারা এই আন্দোলনে ফেটে পড়েছে। আপনাকে বলে রাখতে চাই, গত 3 দিন কিন্তু মানে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে 21 জেলার সাথে কিন্তু ঢাকা রাজধানীর সড়ক যোগাযোগ একেবারেই বন্ধ করেছে তারা, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই অবরোধকারী যারা, তারা বলছে যে আমাদের যে দাবিটা রয়েছে এটা আমাদের যৌক্তিক দাবি এবং মানবিক দাবি। কারণ হচ্ছে আমাদের এই এলাকায় আমরা বড় হয়েছি, এখানে আমরা ভোট দিতে চাই, এই জায়গায় নির্বাচিত সংসদকে আমরা নির্বাচিত করতে চাই। আমরা কোনো মতে অন্য আসনে যাব না। আমরা সরকার প্রধান পাশাপাশি নির্বাচন কমিশন মহোদয় যিনি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তাদের দাবির বিষয়ে কথা বলার জন্য। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন অবরোধকারীরা প্রথম দিন যে স্মারকলিপি আমাদের কাছে পাঠিয়েছিল সেটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অর্থাৎ নির্বাচন সচিবের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি। যেহেতু বিষয়টি জাতীয় সরকারি কেন্দ্রীয় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্ত এলাকাবাসীকে জানাতে পারবো। এটা জেলা পর্যায়ের কোনো সমস্যা নয় যে আমরা চাইলেই সেটাকে সমাধান করতে পারি। তারপরেও অবরোধ যাতে শান্তিপূর্ণ হয় সে ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন অবরোধকারীদের, যাতে কোনো মানুষের জানমালের বা কোনো রকম সমস্যা তৈরি না হয়। অন্যদিকে আমি একটা কথা বলে রাখতে চাই, এই অবরোধ কারণ ফলে ফরিদপুর ভাঙ্গা এলাকায় প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট, হাজার হাজার পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং বিভিন্ন ধরনের যান কিন্তু আটকে আছে। তো অবরোধকারীরা যেটা বলেছেন যে আজকে 8টা বা 7:30টার পরে বা 8টার দিকে তারা বৈঠকে বসবে, বৈঠকে বসলে পরবর্তী করণীয় কি সেটা ঠিক করবেন। আরেকটি কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ফরিদপুরের ভাঙ্গা যে উপজেলা পরিষদ রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যৌথবাহিনী নিয়েছে এবং তারা কিন্তু সকাল থেকেই টোল দিয়েছে এবং তারা ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশের যে পথগুলো আছে সেখানে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো নিরাপত্তাহীনতা সরকার কর্মকর্তা না থাকে। তো এ ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের সবশেষ খবর জানাতে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী এবং ভাঙ্গা ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। চতুর্থ দিনের মতো সারা দেশে গণছুটি কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এতে সেবা না পেয়ে সাধারণ গ্রাহকদের বেড়েছে দুর্ভোগের চরম মাত্রায়। সকাল থেকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বেশিরভাগ কার্যক্রম বন্ধ দেখা যায়। জরুরি সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ ভোক্তারা। লাইন মেরামত, মিটার সংযোগ ও বিল সহ সব কার্যক্রম নেমে আসে স্থবিরতা। অনির্দিষ্টকালের গণছুটিতে প্রত্যাহার না হলে দুর্ভোগের মাত্রা বাড়বে বলেও জানান গ্রাহকরা। একইভাবে ময়মনসিংহ, সাতক্ষীরা ও নেত্রকোনা সহ সারা দেশে চলছে গণছুটি কার্যক্রম। মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছে। তবে নিহতদের স্বজনদের দাবি রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদুল তারেক। পুলিশ এবং নিহত স্বজনদের এ নিয়ে বক্তব্য কি জানতে পেরেছেন জানাবেন। পুতুল, যে বিষয়টি উল্লেখ করা হয়েছে পূর্বেই যে পরিবারের দাবি যে এই যে গণপিটুনিতে যাদের হত্যা করা হয়েছে এটি পূর্ব পরিকল্পিত এবং তারা বলছে বারবার যে এই ধরনের ঘটনা ঘটার আগে কিন্তু তাদেরকে বাসা থেকে ডেকে নেওয়া হয়েছে। যে দুজনকে খুন করা হয়েছে তাদের একজনের নাম সুজন এবং আরেকজন যিনি মারা গেছেন হানিফ। হানিফের যে স্বজনরা তারা কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেই মর্গে রয়েছে। আপনারা আমাদের এই স্ক্রিনে দেখতে পারবেন যে হানিফের লাশটি কিন্তু মর্গ থেকে বের করা হচ্ছে এবং তাকে হয়তো সেখানে তাদের বাড়িতে নিয়ে এরপরে হয়তো দাফনের যে কার্যক্রম তা শুরু করবে। সেই সাথে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে পুলিশের সাথে এখনো আর কি আমরা যোগাযোগ করতে পারিনি, তবে পরিবারের সদস্যরা বলছে যে একটি এজাহার করা হয়েছে যেখানে অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের কথা বলা হয়েছে এবং একই সাথে কিন্তু যে বিষয়টি তারা বলছে যে তারা কয়েকজনকে সন্দেহ করছে সেই নামগুলো তারা উল্লেখ করছে এবং তারা বলছে যে এই নামগুলো তারা পুলিশকে জানাবে এবং সেই কারণেই আসলে তারা আসলে দাফন কাফনের পর পুলিশ বলেছে যে তাদের সাথে সাক্ষাৎ বা তাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা গিয়ে যাতে তাদের সাথে যোগাযোগ করে। তবে আরেকটি বিষয় যেটি একটু উল্লেখ করতে চাই যে দুটি ঘটনা কিন্তু দুটি জায়গায় দুটি সময় ঘটেছে। একটি ভোর 4টার দিকে, আরেকটি একদমই সকালবেলা বলা যেতে পারে 7:30টার দিকে কিন্তু হানিফকে ডেকে এনে সেখানে তাকে গণপিটুনির একটি নাটক মঞ্চস্থ করে তাকে হত্যা করা হয়েছে বলে কিন্তু এই দাবি করেছে তার পরিবারের সদস্যরা। তারা বলছে যে এই হানিফের একটি ছোট শিশু রয়েছে যে কিনা 10 দিন বয়স, সেই বয়সে এমন একটা অবস্থায় পূর্ব শত্রুতার জেরে কিন্তু তাকে এনে খুন করার যে বিষয়টা তারা আসলে
আসলে খুবই বিস্মিত হয়েছে, তারা বুঝতে পারছে না আসলে কি করা উচিত। তবে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি তারা বলেছে যে একটা সময় হানিফ যিনি তার লাশটি তো এখানে নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, আরেকটি লাশ রাখা হয়েছে পঙ্গুতে, আর যে দুজন আহত হয়েছে সেই দুজনকে কিন্তু পুলিশের হেফাজতে রাখা হয়েছে মোহাম্মদপুর থানায়। এরপর আমরা হয়তো পুলিশের সাথে যোগাযোগ করার পরে আরো বিস্তারিত বলতে পারবো যে পরবর্তীতে তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করেনি। এই ছিল সর্বশেষ আমার কাছে। মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত ও 2 জন আহতের সবশেষ খবর জানাতে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। দেশের বাইরের খবর, দেশ থেকে পালিয়ে নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কোথায় আত্মগোপন করেছেন এখনো পর্যন্ত এই প্রশ্নের জবাব মেলেনি। এর মধ্যে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্বতন্ত্র এই রাজনীতিবিদকে দেখতে চায় জেনজি, এমন প্রতিবেদন হাজির করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে নেপালি সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানানো হলেও দেশের সার্বিক পরিস্থিতি এখন উত্তপ্ত। বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হয়েছে নেপালের বিভিন্ন প্রান্তে। শান্তি আলোচনার আহ্বানে সাড়া না দিলেও এবার সেনাবাহিনীর কাছে সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হচ্ছে এর মধ্যে আছে নাগরিক আস্থা অর্জনে ব্যর্থ হওয়া পার্লামেন্টের বর্তমান প্রতিনিধি পরিষদ ভেঙে দেয়া, সংবিধান সংশোধনী আনা এবং নতুন করে সংবিধান রচনা করা যেখানে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ থাকবে। অন্তর্বর্তী সরকার ব্যবস্থার অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এই বিমান হামলা হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনাকে বিপর্যস্ত করার হুমকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা যৌক্তিক হলেও কাতারের মাটিতে এ হামলা চালানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একক সিদ্ধান্তে চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র এ পরিকল্পনার সাথে জড়িত নয় বলেও জানিয়েছে ট্রাম্প। কাতারের হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন। বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজধানীর প্যারিস সহ দেশ জুড়ে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লোকার্নুর নাম প্রস্তাবের পর বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সবকিছু বন্ধ করে দাও স্লোগানের সড়কে নেমে আসে তারা। এতে রাজধানী প্যারিসের সড়কে সৃষ্টি হয় যানজট। প্যারিস হাই স্কুলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে 80,000 পুলিশ মোতায়েন করেছে সরকার। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে গাড়ি চালকদের। আন্দোলনকারীরা দেশে অচল অবস্থা তৈরি করতে চায় অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন প্রায় 1 লাখ মানুষ এতে অংশ নিতে পারে এবং সহিংসতার আশঙ্কায় পুলিশ প্রস্তুত থাকবে। খেলার খবর, রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির মাঝে নেপালে টিম হোটেলে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে জিম সেশন শেষ করেছেন ফুটবলাররা। রাজনৈতিক অস্থিরতায় বর্তমানে বন্ধ রয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, যে কারণে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাওয়া ফুটবলাররা সেখানে আটকা পড়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন স্কোয়াডে থাকা ফুটবলাররা। নিজেদের ফিট রাখতে বুধবার সকালে জিম সেশন শেষ করেছে তারা। যদিও ফুটবলাররা ঠিক কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। গতকাল থেকে আজকে আমাদের অবস্থা খুবই ভালো, কারণ গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে, বাট বর্তমানে আজকে খুবই শান্ত, কোনো ঝামেলা বা ওরকম, কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে, তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের যে অ্যাক্টিভিটিস থাকে জিম সেশন, তো ওগুলা আমরা জিম সেশনটা শেষ করে আমরা দেন আমাদের অ্যাক্টিভিটিস গুলা সামনে কি হবে, সো ওইভাবে আমাদের অ্যাজ ইউজুয়াল যে একটা রুটিন থাকে টিমের,
সো এই রুটিন অনুযায়ী আমরা বর্তমানে হোটেলে টাইম পাস করতেছি। শিরোপা ধরে রাখার মিশনে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে নামছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। শক্তিমত্তার বিচারে প্রতিপক্ষ আরব আমিরাতের তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। সাম্প্রতিক সময়ে আর সব দলই দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রস্তুত নিলেও ভারত টুর্নামেন্টের আগে নিজেদের অনুশীলন নিয়েই ব্যস্ত। অবশ্য সাম্প্রতিক ফর্মটা ভারতকে সঙ্গ দিচ্ছে দারুণভাবে। 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে 27 ম্যাচের 24টিতেই জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। 2016 সালে দুই দলের মুখোমুখি একমাত্র লড়াইয়েও জয় পেয়েছিল ভারত। প্রতিপক্ষ আরব আমিরাত সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা দিয়ে চ্যালেঞ্জ আনতে চায় টিম ইন্ডিয়াকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।